তো যেহেতু অন্য কোনো কথা নাই, শুরু করলাম 2 নম্বর অঙ্ক। আমরা সর্বদাই উপরের স্পেশাল পয়েন্ট যেগুলো থাকবে এগুলো আমরা পড়বো না, এগুলো কখনো অঙ্কে থাকবে না। আমরা পাবো কোন জায়গা থেকে? ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার কনসলিডেটেড ব্যালেন্স শিট। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, সব সময় থাকবে কনসলিডেটেড ব্যালেন্স শিট। এটাই চ্যাপ্টারের নাম, এটাই হচ্ছে রিকোয়ারমেন্টের নাম। মানে একত্রে একটা ব্যালেন্স শিট করতে হবে দুইজনের। অ্যাট 31 ডিসেম্বর 2013, শোয়িং দ্য ওয়ার্কিংস। আমাদের ওয়ার্কিং গুলো দেখাতে বলছে। তো ওয়ার্কিং কটা করতে হয়? ওয়ার্কিং করতে হয় 8টা। 8টা। সেই 8টা ওয়ার্কিং আমরা দেখাবো। ওরা সেটা বলে দিছে যে দেখাইতে হবে। অবশ্যই এটা নাও বলতে পারে, না বললেও দেখাইতে হবে, বললেও দেখাইতে হবে। তো এইখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে December 31, 2013-তে। এই ব্যালেন্স শিটটাকে কিন্তু কনসলিডেটেড বলা যাবে না, এই ব্যালেন্স শিটটা পার্সোনাল, এক একজনের এক একটা। দেখেন, এইস এর ঘর আলাদা, এস এর ঘর আলাদা, মানে এইস এর একটা ব্যালেন্স শিট, এস এর একটা ব্যালেন্স, মানে দুইটা ব্যালেন্স শিট আলাদা আলাদা দেওয়া আছে। কিন্তু আমাদের বলতে করতে বলছে কনসলিডেটেড ব্যালেন্স শিট, মানে দুইটা ব্যালেন্স শিট একসঙ্গে করতে বলছে, ঠিক আছে? এখন একসঙ্গে হ্যাঁ। করতে গেলে কিছু নিয়ম কারণ আছে, যেহেতু হোল্ডিং এর অঙ্ক, এবং কিছু সমন্বয় আছে। এই সমন্বয়গুলো মেনে আমাদেরকে বাকি কাজ কমপ্লিট করতে হবে। তাহলে আমাদের কি আছে একটু দেখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, এটা একটু, ওকে। এখানে প্রথমত আমাদের ছিল কি? শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল 100 টাকা করে প্রত্যেকটা শেয়ারের মূল্য। এইস এর ঘরে আছে 10 লক্ষ টাকা, আর এস এর ঘরে আছে কত? 2 লক্ষ টাকা। দুই। রাইট। এখন এইস এর ঘরে 10 লক্ষ, এস এর ঘরে 2 লক্ষ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এক একটা শেয়ারের মূল্য 100 টাকা করে। আমরা কি কি বিষয় খুঁজবো বলেছিলাম? 3টা প্রশ্নের উত্তর আমরা খুঁজবো অঙ্ক পড়ে। সেই বিষয়টার একটা হলো কি, শেয়ার তো সবসময় এইস কিনবে, মানে যে কিনবে সেই হলো এইস, এটা কোনো কোশ্চেন না, এটা হলো অঙ্কের প্রাথমিক মানে কাজ। তো এইস শেয়ারটা কিনবে, এইস কতগুলো শেয়ার কিনলো, কত তারিখে কিনলো, আর কত টাকা দিয়ে কিনলো, এই 3টা প্রশ্নের উত্তর আমরা না পাওয়া অবধি অঙ্ক শুরু করতে পারবো না। তো আমরা সেটা খুঁজে নিব অঙ্ক করার সময়, মানে পড়ার সময়। তো এইখানে শেয়ার ছিল 100 টাকা করে। এইস এর ঘরে 10 লক্ষ টাকার শেয়ার ক্যাপিটাল ছিল, এস এর ঘরে 2 লক্ষ টাকার শেয়ার ক্যাপিটাল ছিল। তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, দেখেন এইস এর ঘরে আছে 2,80,000 টাকা, তার মানে এই টাকাটা শুধুমাত্র এইস এর প্রফিট, এটা এইস এর। প্রফিট। আর এরপরে আছে কি, যে প্রফিট আপ টু 31/12/2012, আমরা তো 13 সালের অঙ্ক করতেছি। তো 12 ডিসেম্বরে আমাদের প্রফিট দেওয়া আছে 34,000 টাকা, আর লেস লস ফর 2013 দেওয়া আছে 8,000 টাকা। তো 2013 সালের লস, মানে এই বছরের লস 8,000 টাকা। তো দুটো মিলে টাকাটা আছে কার ঘরে? এস এর ঘরে। কার ঘরে আছে? এসে ভরে আছে। এই জায়গাটা খেয়াল করতে হবে যে এই দুটো কিন্তু এস এর কথা বলছে, আর এই দুটো যদি ভুল করে এইস এর ঘরে আমরা নিয়ে যাই তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ এস এর তথ্য এস এর জন্যই ব্যবহার করতে হবে। এরপরে বিলস পেবল শুধুমাত্র এস এর ঘরে আছে, জেনারেল রিজার্ভ আছে দুইজনের ঘরে, সানডি ক্রেডিটর্স আছে দুইজনের ঘরে, ডান দিকে ফিক্সড অ্যাসেট আছে দুইজনের ঘরে। এর পরের লাইনটা খেয়াল করেন, ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড 1400 শেয়ার, এস লিমিটেডে বিনিয়োগ করছে 1400 শেয়ার, এইস এর ঘরে টাকা আছে 1,56,000 টাকা। এই জিনিসটা কি? জিনিসটা হলো এইস 1,56,000 টাকা দিয়ে এস এর কাছ থেকে 1400 শেয়ার কিনছে। কথা কি ক্লিয়ার নাকি না? হ্যাঁ। তাহলে এইস কতগুলো শেয়ার কিনলো? 1400। 200। কত তারিখে কিনলো সেটা এখানে দেওয়া নাই। আর কত টাকা দিয়ে কিনলো? 1,56,000। রাইট। 3টা প্রশ্নের উত্তর আমার লাগবে, আমি 2টা প্রশ্নের উত্তর পেয়েছি, বাকি একটা প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। কোনটা খুঁজতে বাকি আছে? যে কত তারিখে শেয়ারটা কিনেছে, তাই তো? হ্যাঁ। ওকে। এরপর আছে স্টক ইন ট্রেড, সানডি ডেপ্টর, বিল রিসিভেবল, আর বিল ক্যাশ ইন হ্যান্ড। দেখেন এখানে বিল রিসিভেবল কিন্তু শুধুমাত্র এইস এর ঘরে আছে, এস এর ঘরে নাই। আবার যদি
বাম পাশে সানড্রি, সরি, বিল পে বলে কথা চিন্তা করেন, সেটা শুধু এস এর ঘরে আছে, এইস এর ঘরে ছিল না। তো এই দুটোর মধ্যে একটা কানেকশন আছে, আমরা আজকে বুঝাবো। আচ্ছা, তারপরে আমরা চলে যাই সমন্বয়ে। আদার ইনফরমেশন, আদার ইনফরমেশন বলছে কি, এইচ লিমিটেড বট দ্য শেয়ার অফ এস লিমিটেড অন জানুয়ারি, মানে অন, এখানে জানুয়ারি 2013 দেওয়া আছে এখানে, মানে 1 জানুয়ারি হবে, হ্যাঁ। যদি নাও থাকে, এই ফার্স্ট কথা যদি নাও থাকে, তাহলেও বুঝতে হবে যে, জানুয়ারির 1 তারিখ। ওকে, 1 জানুয়ারি যদি নাও থাকে তাহলেও বুঝতে হবে যে এটা জানুয়ারি 1 তারিখ। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আর তথ্যগুলো আপাতত আমরা পড়বো না, যেহেতু আমি 3টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমরা ওয়ার্কিং করা শুরু করে দিব। তারপরে আমার এখান থেকে লাগলে আমি পড়বো আর কি, ঠিক আছে? তো আপাতত আমি এই টেকনিক অবলম্বন করতেছি, কিন্তু অবশ্যই আমরা পুরোটা পড়েই তাই অঙ্ক শুরু করব, হ্যাঁ। আপাতত থাকতে লাগুক এখানে। প্রথমে আমরা ওয়ার্কিং করব 1 নাম্বার, 1 নাম্বার ওয়ার্কিং এর নাম ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও। তো হোল্ডিং রেশিও বের করার জন্য কি শিখাইছিলাম? সর্বপ্রথম আমরা কি করব, এইচ লিমিটেড ইস টু এস লিমিটেড, এই কাজটা আমরা প্রথমেই লিখবো। এইচ লিমিটেড ইস টু কে এস লিমিটেড। তো এইচ এবং এস এর মধ্যে রেশিও করতে হবে কোন শেয়ার থেকে করতে হবে? ওই যে এস এর কাছে কতগুলো শেয়ার ছিল, সেখান থেকে এইচ কতগুলো কিনছে, আর এস এর কাছে কতগুলো থেকে গেল, এই দুটোর রেশিও করতে হবে। তো তাই জন্য আমরা সর্বপ্রথম কি করব, হেয়ার দিয়ে নাম্বার অফ শেয়ার বের করব, কার জন্য? এস এর জন্য। কার জন্য বের করব? এস এর জন্য। এই যে উপরে আমরা দেখছিলাম, এস এর শেয়ার ক্যাপিটাল ছিল 2 লক্ষ টাকা, আর এক একটা শেয়ারের মূল্য ছিল 100 টাকা করে। তাহলে এস এর কতগুলো শেয়ার ছিল মোট? 2 লক্ষ টাকাকে যদি 100 দ্বারা ভাগ করা হয়, পাওয়া যাবে না? হ্যাঁ। তাই আমরা প্রথমে লিখছি যে নাম্বার অফ শেয়ার ফর এস লিমিটেড 2 লক্ষ ভাগ 100 ইকুয়াল টু 2000 শেয়ার। কতগুলো শেয়ার বের হয়েছে? 2000। তাহলে এস কোম্পানিতে মোট 2000 শেয়ার ছিল। আমার প্রথম প্রশ্ন ছিল যে এই 2000 থেকে এইস কতগুলো কিনে নিয়েছিল? আমি এই প্রশ্নের উত্তর কি পাইছিলাম? হ্যাঁ, 1400 কিনে নিয়েছি। 1400 কিনে নিয়েছিল। এই যে ডান পাশে অ্যাসেট দিকে এখানে বলা হয়েছিল ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড 1400 শেয়ার। তাহলে 1400 শেয়ার কিনে নিয়েছিল, তাহলে আমরা এখানে এইস লিমিটেড এর নিচে লিখবো 1400, এইস লিমিটেড নিচে কত লিখবো? 1400। ইস্টু দিয়ে এস এর কাছে থাকবে কত? ওই 2000 মাইনাস 1400, কত থাকবে? 2000 মানে 1400। তাহলে 2000 মানে 1400 দেয়া হয়, তাহলে থাকে কিভাবে? 1400 × 600 ইকুয়াল টু 7:3। কত থাকে? 7:, 600। 703। হ্যাঁ। আমি এইটা শিখাইছিলাম যে একবারে এখানে 1400 থেকে 600 একবারে রেশিও বের করা শিখাইছিলাম। এটা কি ভাই সবার আর মনে একটা আছে? বলবেন? না ভাই। হ্যাঁ ভাই, ছোটটা দিয়ে। আচ্ছা, আমি একবারে শিখাইছিলাম ক্যালকুলেটরে। ক্যালকুলেটর আশেপাশে? জি ভাই, আছে, বলেন। আচ্ছা, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। এই রেশিও বের করতে গেলে আমার যত আমার বড় সংখ্যাই হোক না কেন একবারে বের করা যাবে। এই যে এখানে রেশিও 1400 × 600, এর মধ্যে ছোট কোনটা? 600 না? 900। তাহলে আমি আগে 600 উঠাবো ক্যালকুলেটরে। হ্যাঁ ভাই। এবার দেখেন, লেফট সাইড থেকে উপর থেকে নিচে আসবেন, বাম পাশ দিয়ে উপর থেকে নিচে 3 নাম্বার বাটন A/B/C আছে, হ্যাঁ, আছে। ওটা একবার ক্লিক করবেন। হ্যাঁ। এইবার বড় সংখ্যাটা লিখবেন, 1400। এবার ভাই। ইকুয়াল দিবেন। জি তাহলে ভাই, কি বুঝছি। হলো, আগে 3 আসছে পরে 7 আসছে না? হুম হুম। মাঝখানে একটা অ্যারো চিহ্ন মতো আসছে, মানে ওইটা ওইটা হলো ইস্টু, হ্যাঁ। তো আপনার এখানে আগে 600 দিছিলাম বিদায় 3 আসছে, পরে 1400 দিছি হুম। 7 আসছে। তাহলে 1400 সমান সমান 7 বসাবো, আর 600 সমান সমান কত? 3 বসাবো। কিন্তু কখনোই বড়টা আগে আর ছোটটা পরে দিলে কিন্তু আসবে না, দেখবেন এরকম 3টা আসবে। মানে ওটা প্রকৃত ভগ্নাংশ হলেই আসবে, অপ্রকৃত ভগ্নাংশ হলে আসে না, হ্যাঁ। জি ভাই। বলেন তো প্রকৃত ভগ্নাংশ কাকে কোনটা, আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? জানেন এটা?
শর্তের যেটাকে পরীক্ষা দেবেন, বুঝি। রেশিও। হর বড়, লব ছোট, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এক্স্যাক্টলি, হর বড় আর লব ছোট। ইস্টু মানে ভাগ না? আর হচ্ছে আমরা যদি লব বড় 1400 হর ভাগ ছোট, সেটা 600 অপ্রকৃত। লিখি, তাহলে লব ছোট হয়ে যায়, বড় হয়ে যায়, হর ছোট হয়ে যায়, তার মানে এটা হবে না। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ মানে ক্যালকুলেটর থেকে রেশিও বের করা সম্ভব না। তো যখনই আমরা উপরে 600 দিব, নিচে 1400 দিব, তখনই আমার এক্সাক্ট ফিগারটা বের হবে। ওকে, তো এটা কি সবাই বুঝতে পারছেন নাকি? হ্যাঁ। ওকে, রেশিওটা বের করা প্রত্যেকটা অঙ্কে একই রকম, কোনো ব্যতিক্রম কোনো কিছু নাই। তো এইটা প্রত্যেকটা অঙ্কে আপনারা সবাই পারবেন। ওয়ার্কিং নাম্বার 2, ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিটেবল লস। তো কারেন্ট ইয়ার প্রফিটেবল লসটা কার জন্য ছিল? এস এর জন্য ছিল। কার জন্য ছিল? এস এর জন্য। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট বা লস যদি সরাসরি এস এর দেওয়া থাকে তাহলে তো বের করা লাগে না, আর যদি না থাকে তাহলে বের করতে হয়। তাহলে আমি বলেছিলাম যে সরাসরি দেওয়া আছে কিনা সেটা আমরা অঙ্ক পড়লেই বুঝতে পারবো। এই যে আমরা অঙ্কটা যখন পড়েছিলাম তখন দেখেন তো, এই জায়গাটা খেয়াল করেন, এই এর মধ্যে প্রফিট আর লস এই জায়গাটাই ছিল সব। তো এর মধ্যে এইচ এর প্রফিট আর লস দিয়ে 2,80,000 টাকা ছিল। আর তার নিচে প্রফিট ছিল 12 সালের জন্য 34,000, আর লস ফর 2013 ছিল 8,000 টাকা। এই দুটো ছিল এস এর জন্য। এই দুটো কার জন্য ছিল? এস এর জন্য। তাহলে এবার আপনি বলেন যে এইখান থেকে 13 সালের অঙ্ক করতেছি, তাহলে কারেন্ট ইয়ার প্রফিট বা লস কত? 8,000। 8,000 টাকা আট বলাই আছে। হাজার লস ফর 2013 মানে 13 সালের লস, মানে কারেন্ট ইয়ার লস। কি আছে এখানে? কারেন্ট ইয়ার লস। রাইট, কারেন্ট ইয়ারের লস দেওয়া আছে। তাহলে আমি এখানে কি কারেন্ট ইয়ার প্রফিট অথবা লস এটা লিখছি না 2 নম্বর ওয়ার্কিং এ? ক্যালকুলেশন অফ লিখছি। হ্যাঁ। তাহলে আমি কি লিখবো? ডিরেক্টলি কারেন্ট ইয়ার লস সমান 8,000 টাকা, একবারে ডিরেক্টলি কারেন্ট ইয়ার লস সমান কি লিখবো? 8,000। দেখা যাচ্ছে? হ্যাঁ। এই ওয়ার্কিং 1 এবং 2 নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? থাকলে বলেন। না ভাই। ওকে, আমরা ওয়ার্কিং 3-তে যাবো। 3 নম্বর ওয়ার্কিং এর নাম ছিল ক্যালকুলেশন অফ ক্যাপিটাল প্রফিট অবলিক লস, এটা ছিল না? হুম। আর একটা ছিল 5 নাম্বার, 5 নাম্বার ছিল ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট অবলিক লস, এটা ছিল তো নাকি? ছিল। আমি 3 এবং 5 একবারে বলবো বলছিলাম। সর্বদাই এটা এটা মানে আগে শেখার জন্য এটা আমাদের দরকার। তো 3 এবং 5-এর জন্য আমরা শিখেছিলাম যে শেয়ার ক্রয়ের একটা তারিখ, কোন তারিখে শেয়ার ক্রয় করছে ওই তারিখটা কাজে লাগবে। কোন তারিখে শেয়ার ক্রয় করছিল বলেন? আমরা 3টা প্রশ্নের উত্তরের মধ্যে এটা ছিল জানুয়ারি 1 তারিখ, তাই না? 2013, 5 জানুয়ারি 2013। তাহলে বছরের শুরুতে যদি শেয়ার ক্রয় করে, মানে জানুয়ারি 1 তারিখে যদি শেয়ার ক্রয় করে, তাহলে এর আগে যত লাভ লস ছিল, আগে যত লাভ লস ছিল ওইটা হবে ক্যাপিটাল প্রফিট বা লস, তাই তো? আর ওই ভাই তারিখে আরেকবার বলবেন? পরবর্তী, বুঝি নাই। আরেকবার বলবেন, জানুয়ারির 1 তারিখে যা হ্যাঁ হ্যাঁ, প্রফিট এর বলতেছি লস। বলতেছি, আমি এখনো শেষ করি নাই, পুরোটা বলবো, শোনুন মনোযোগ দিয়ে। বলছি আমরা যে তারিখে শেয়ার কিনেছি, শেয়ারটা কিনেছি 2013 সালের জানুয়ারি 1 তারিখ। এই জানুয়ারি 1 তারিখ 2013 সাল এর আগে যত লাভ লস হবে এস কোম্পানিতে, সবই হচ্ছে ক্যাপিটাল প্রফিট বা লস। মানে প্রফিট হলে ক্যাপিটাল প্রফিট, আর লস হলে ক্যাপিটাল লস। কিন্তু জানুয়ারি 1 তারিখের পর যত লাভ লস হবে সেটাকে বলবো রেভিনিউ প্রফিট বা লস। সেটাকে কি বলবো? রেভিনিউ প্রফিট এর লস। এই যে জানুয়ারি 1 তারিখ কোথায় পাইলাম? শেয়ার ক্রয়ের তারিখ। এটা কোন তারিখ? শেয়ার ক্রয়ের তারিখ। সবাই কি বুঝতেছেন কথাটা? আগের দিন কিন্তু এটা বুঝাইছিলাম, আবারও বোঝাচ্ছি। শেয়ার ক্রয়ের তারিখের আগে যত লাভ লস এসের থাকবে সেটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট বা লস। আর শেয়ার ক্রয় যে তারিখ তার পরে যত লাভ লস হবে সেটা হচ্ছে রেভিনিউ প্রফিট বা লস। সিম্পল কথা। এবার এই কথা অনুযায়ী আমি টাকা পয়সাগুলো খোঁজা শুরু করব। তাহলে আমার 3 নম্বর ওয়ার্কিং এর নাম ছিল ক্যালকুলেশন অফ ক্যাপিটাল প্রফিট বা লস। 3 নম্বর নাম কি ছিল? ক্যাপিটাল প্রফিট আর লস। হ্যাঁ, ক্যাপিটাল প্রফিটও হতে পারে, লস হতে পারে।
আবার পাঁচের নামটি ছিল ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট অবলিক লস। এই দুটো আমি একবারে করব। তো দুটো একবারে করতে গেলে এটা যেহেতু এস এর জন্য, তাহলে আগে এস এর প্রফিট বা লসের দিকে যাইতে হবে। আমি অঙ্কের দিকে তাকাবো, এস এর প্রফিট বা লস কোথায় আছে? শুধু এই জায়গাটায় আছে না, দেখেন তো এই জায়গাটায়। এই দুটো তো, নাকি নাকি আরো আছে? না, নেই। শুধু এই দুটো? যদি এই দুটো হয়, তাহলে আমরা এখানে প্রফিট আপ টু 31/12/2012 এখানে 34,000 টাকা দেখতে পাচ্ছি। আচ্ছা, শব্দ হচ্ছে যেন কার জায়গা থেকে, যে 2012 সালের ডিসেম্বর 31 তারিখে 34,000 টাকার প্রফিট আছে এস এর। তাহলে এই টাকাটা হলো 2013 সালের জানুয়ারি 1-এর আগের টাকা। এটা কোন তারিখের টাকা? শেয়ার ক্রয়ের আগে। আগের টাকা। তার মানে এটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট। এটা কি প্রফিট? ক্যাপিটাল। আমার সংজ্ঞা অনুযায়ী মিলাইতে হবে কিন্তু। এখানে লস ফর 2013 আছে 8,000 টাকা। 13 সালের লস মানে কি, 13 জানুয়ারি থেকে ডিসেম্বর, এই 12 মাসে লস হয়েছে 8,000 টাকা। তার মানে কি, এটা শেয়ার ক্রয়ের পরের লস। তাহলে এই দুটো প্রফিট আর লস দেওয়া আছে, একটা আছে শেয়ার ক্রয়ের আগের, আর একটা আছে শেয়ার ক্রয়ের পরের। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? না। না ভাই। রাইট। তাহলে একটা যাবে ক্যাপিটাল প্রফিটের মধ্যে, আর একটা যাবে রেভিনিউ প্রফিট বা লসের মধ্যে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি সেটা আগে লিখে আসি। ওয়ার্কিং 3-তে যাবে একটা, ওয়ার্কিং 5-এ যাবে একটা। তাহলে এখানে ওয়ার্কিং 3-তে আমি লিখছি কি, প্রফিট অন 31/12/2012 34,000, এটা কি লিখছি তাই দেখেন। হ্যাঁ। ওকে। আর 5 নম্বরে চলে যান, দেখেন লিখছি রেভিনিউ লস সমান সমান কারেন্ট ইয়ার লস সমান সমান ওই 8,000 টাকা লিখছি। দেখেন তো, হুম, এখানে হুম। কিন্তু আমি একটু ব্যতিক্রম ভাবে লিখছি। আমি সরাসরি লিখি নাই কিন্তু রেভিনিউ লস সমান সমান 8,000। কেন লিখি নাই? কারণ এই রেভিনিউ লস যে 8,000 টাকা হচ্ছে, এটাই আগে একবার কারেন্টিয়াল লসে লিখে আসছিলাম, তাই না? লিখছিলাম হ্যাঁ। কারেন্টিয়াল লসে 8,000 টাকা লিখেছিলাম না? হুম, তা হুম। এই টাকাটাই ওইখানে হচ্ছে কেন, এর একটা সংজ্ঞাও বলেছিলাম, যে শেয়ার যদি বছরের শুরুতে ক্রয় করে, তাহলে কারেন্ট ইয়ার প্রফিট হলে রেভিনিউ প্রফিট ওই সেম হবে। কারেন্ট ইয়ার লস যা হবে রেভিনিউ লস তাই হবে। কথা ঠিক আছে? শেয়ার যদি বছরের শুরুতে ক্রয় করে, তাহলে কারেন্ট ইয়ার প্রফিট বা লস যা হবে, রেভিনিউ প্রফিট বা লস সেম হবে। কথা ক্লিয়ার? কথা কি বোঝাতে হ্যাঁ পারছি? ভাই। তাই হ্যাঁ, জন্য আরেকবার একটু বলবেন? আমি কি শেয়ার বলেছি যদি বলেন। বছরের শুরুতে বলে তাহলে হচ্ছে উম আমি আবার কথাটা রিপিট শুনতে চাচ্ছি, যে আমি কথাটা কি বলেছি। শেয়ার যদি বছরের শুরুতে ক্রয় করা হয়, কি করা হয়? বছরের শুরুতে ক্রয় করা হয় কি ক্রয় করা হয়? শেয়ার। হ্যাঁ, এটা থেকে বলতে হবে। শেয়ার যদি বছরের শুরুতে ক্রয় করা হয়, তাহলে কারেন্ট ইয়ার প্রফিট যা হবে, রেভিনিউ প্রফিটও তাই হবে। কারেন্ট ইয়ার লস যা হবে, রেভিনিউ লসও তাই হবে। কথা কি ক্লিয়ার এবার? হ্যাঁ। তাহলে জানুয়ারি 1 তারিখে আমরা কিনেছিলাম শেয়ার, তো এই জন্য কারেন্ট ইয়ার লস 8,000 টাকা ছিল, রেভিনিউ লসও 8,000 টাকা হয়েছে। আবার আমি ওই যে সংজ্ঞা বুঝলাম যে শেয়ার ক্রয়ের পরে আর আগে, সেটা দিয়েও রেভিনিউ লস সরাসরি 8,000 টাকা লেখা যায়, কিন্তু কারেন্ট ইয়ার লসের সাথে রেভিনিউ লসের একটা সম্পর্ক আছে, এই জন্য আমরা সরাসরি লিখবো না, এইভাবে কথাটা লিখবো। মনে থাকবে? হ্যাঁ। ওকে। কারণ শেয়ারটা সবসময় বছরের শুরুতে কিনবে না, মাঝে মাঝে বছরের মাঝখানেও কিনবে। তখনই এখানে একটা ঝামেলা থাকে। সেই ঝামেলার জন্য এইটা আগে থেকেই বলা। এই ঝামেলা যখন ফেস করব তখন বুঝতে সুবিধা হবে, এই কথাটার কারণে। ঠিক আছে? জি ভাই, বুঝছি। ওকে। তাহলে এখন আমরা যেটা বলতেছিলাম, যে ক্যাপিটাল প্রফিটের মধ্যে শুধুমাত্র একটা প্রফিট বসাইছি আমি 34,000 টাকা, কিন্তু ক্যাপিটাল প্রফিটের মধ্যে যে প্রফিট দেখা যাচ্ছে, প্রফিটের বাইরেও কিছু হিডেন প্রফিট থাকে। সেই হিডেন প্রফিটগুলো কি? আমি গতদিন বলেছিলাম জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড কি থাকতে পারে। জেনারেল রিজার্ভ, রিজার্ভ ফান্ড। জেনারেল রিজার্ভ মানে সাধারণ সঞ্চিতি, আর রিজার্ভ ফান্ড মানে সঞ্চিত তহবিল। আচ্ছা, এই দুটো জিনিস একই। দেখবেন যে অঙ্কে জেনারেল রিজার্ভ লেখা আছে, সে অঙ্কে রিজার্ভ ফান্ড লেখা নাই। আর যে অঙ্কে রিজার্ভ ফান্ড আছে, সে অঙ্কে জেনারেল রিজার্ভ লেখা নেই। একই জিনিস, এই জন্য দুটো নাম, একটা থাকলেই হয়। তো এবার আমাকে বলেন,
যে এই জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড, যাকে আমরা সাধারণ সঞ্চিতি বা সঞ্চয় তহবিল বলি বাংলায়, এটা কি জিনিস? কেউ বলতে পারবেন কি না? জেনারেল রিজার্ভ কি জিনিস? এটা স্যার প্রতি বছরের প্রফিট থেকে সাধারণ কিছু কিছু সঞ্চিতি। সঞ্চিত করে রাখা হয়। কিছু কিছু, যেহেতু সঞ্চিত কথা আগেই বলেছি, সঞ্চিত কথাটা আসলে না বলে আমরা একটু অন্যভাবে বলি, সঞ্চয় কথাটা ইউজ করি। যে যখনই আমার প্রতিষ্ঠানে প্রফিট হবে, তখন সেখান থেকে কিছু টাকা আমি সঞ্চয় করে রাখবো, লাইক আজ আমাদের মতো। আমরা স্টুডেন্ট লাইফে যদি কোনো মাসে যদি 10,000 টাকা ইনকাম করি টিউশনি করে, আমরা কি করি, ওখান থেকে 2,000 বা 3,000 টাকা সেভ করে রাখি। কেন সেভ করে রাখি? যখন টিউশনি থাকবে না তখন ওই টাকা দিয়ে আমি যেন চলতে পারি। আবার আমরা যদি ফ্যামিলিগত চিন্তা করি, আমাদের ইনকামটা থেকে কিছু কিছু টাকা আমরা কি করে রাখি, সেভিংস করে রাখি, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা আসলে ওই টাকাটা ব্যবহার করে সমস্যাটা উত্তরণ করা সম্ভব হয়, তাই তো? সেটাই। এই যে সঞ্চয়টা, এটা প্রফিট হলে আমি সঞ্চয় করব। আচ্ছা বলেন তো, লস হলে কি সঞ্চয় করার সুযোগ আছে? না, তার মানে নিশ্চিতভাবে বলা যায় এই জেনারেল রিজার্ভে যত টাকা রাখা হয় সবই প্রফিটের অংশ। সবই কিসের অংশ? প্রফিটের অংশ। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ প্রফিট। তাহলে এই প্রফিটটা আমি দীর্ঘদিন ধরে জমাতে জমাতে আসতেছি। তাহলে এইখানে আমার অঙ্কের দিকে তাকান এবার, একদম ব্যালেন্স শিটের ছকের দিকে তাকান। ব্যালেন্স শিটের ছকের দিকে তাকান, এইখানে আমার জেনারেল রিজার্ভ আছে। এইস এর ঘরে 1,10,000, এস এর ঘরে 40,000, দেখা যাচ্ছে? হ্যাঁ। দেখা যায়? হ্যাঁ ভাই। তাহলে এই যে 1,10,000 আর 40,000, এটাও প্রফিটের অংশ। তার মানে এই প্রফিটটা কোন তারিখের প্রফিট? এই প্রফিটটা এখানে দেওয়া আছে ডিসেম্বর 31, 2013। কিন্তু এটা আগের ছিল না, এখন নতুন করে তৈরি হয়েছে বলেন? এই যে জেনারেলি তার 40,000 বা 1,10,000, এটাকে আগে থেকেই ছিল না নতুন করে তৈরি হয়েছে? এই দেখেন, এই কথাটা সমন্বয়তে বলে দেওয়া আছে। 2 নম্বর সমন্বয় দেখেন, আমরা কিন্তু আগে পড়ি নাই, এখন পড়তে হচ্ছে। দ্য জেনারেল রিজার্ভ অফ এস লিমিটেড রিমেইন আনচেঞ্জ সিন্স 2012। 2012 সাল থেকে আজকে পর্যন্ত জেনারেল রিজার্ভ অপরিবর্তিত, মানে 12 সালেও যা ছিল 13 সালেও তাই আছে, কোনো পরিবর্তন হয়নি। কথা কি বুঝতে পারছেন নাকি পারেন নাই? হ্যাঁ ভাই, বুঝছি। তার মানে এই যে 1,10,000 আর 40,000, এটা আগে থেকেই ছিল। তার মানে এই 1,10,000 আর 40,000 এটা শেয়ার ক্রয়ের আগের টাকা। এটা কোন সময়ের টাকা? শেয়ার করার আগের টাকা। তাহলে আমরা তো ক্যাপিটাল প্রফিট করতেছি এসের জন্য, কার জন্য? এসের জন্য। তাহলে ক্যাপিটাল প্রফিটের মধ্যে এসের টাকাটা নিব না এসের টাকাটা নিব? এসের টাকা নেব। তাহলে ক্যাপিটাল প্রফিটও যেহেতু প্রফিট, আবার এই জেনারেল রিজার্ভও যেহেতু প্রফিট, তাহলে আমি এইখানে আমি এই যে লাস্ট ইয়ার প্রফিট লিখছিলাম, এই যে গত বছরের প্রফিট লিখছিলাম 34,000 এসের এইখানে, সেখানে আমি জেনারেল রিজার্ভের টাকাটাও যোগ করব। 40,000 যোগ করলে হবে 74,000। বুঝছেন এটা নাকি না? বলেন। হ্যাঁ, বুঝছি। যদি এমন হতো যে প্রফিট একটা আর একটা লস, তাহলে কি করতাম? যোগ করতাম না বিয়োগ করতাম? তখন বিয়ে করতাম। মনে করেন জেনারেল রিজার্ভ তো অলওয়েজ প্রফিট, এর তো লস হওয়ার কোনো সুযোগ নাই। যদি উপরেরটা প্রফিট না হয় লস হতো, তখন আমি প্রথমেই লিখতাম জেনারেল রিজার্ভ, তারপরে প্রফিট না লিখে লসটা মাইনাস করতাম, তাই তো? হুম। ওকে। তো এখন যেহেতু দুটোই প্রফিট, আমি যোগ করে দিব। আমি একটু আবার রিপিট করতে চাচ্ছি, এইটুক কে বোঝেন নাই? ভাইয়া এইটুক আমি শুনতে পাইনি, আরেকবার একটু বলেন। আপনি কোন জায়গা থেকে শুনতে পাননি, টোটালি নাকি এই যেটুক এই বললাম প্রথম ফার্স্ট? থেকে ভাইয়া। না না না, এই যতটুকু বললেন মাত্র এতটুকুই বুঝতে পারিনি। মানে এখানে তো অনেক কিছুই বলছি, মানে পুরো ঘটনাটা বলছি, আপনি কি পুরো ঘটনাটা ভাইয়া শুনতে চান? লাস্টে যেটা বলছেন যে জেনারেল রিজার্ভটা লস হলে কি হতো এটা বুঝি নাই। আচ্ছা লস হলে কি হতো এটা চিন্তা করা ভুলে যান, এখন ওইটা চিন্তা করার দরকার নেই। এখন আছে কি, এটা প্রফিট আছে না, তাই বলেন, এটা শেখেন। সময় যখন লস হবে তখন লস শিখেন, প্রবলেম নাই। জি জি ভাইয়া। এটা প্রফিট আছে, জেনারেল জি রিজার্ভ ভাইয়া, প্রফিট। এটা বুঝতে পারছি। যেহেতু দুটোই প্রফিট, তাহলে এটা যোগ হবে। এটা নিয়ে কারোর কোনো সমস্যা নাই তো? ওকে। তাহলে আমরা আরেকটু সামনে যাই। আমরা এই সমন্বয়ের
এইটুকু আর একটু পড়বো। 2 নম্বর সমন্বয়ের কাজ শেষ। 3 নম্বরে এখানে সানডি ডেপ্টরস নিয়ে কথা বলা আছে, সেটা আমরা পরে পড়বো আবার। 4 নম্বর সমন্বয়ে কি বলছে যে এস লিমিটেড ইনক্লুড গুডস সেন্ড বাই এইচ লিমিটেড অ্যাট এ মার্কেট প্রাইস 4,000 টাকা, হুইচ ইনক্লুড 25% প্রফিট অন কস্ট। এটা হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট বের করার জন্য, এটা আমরা বুঝাবো। তারপরে যাই 5 নম্বর, দ্য বিল অফ এস লিমিটেড আর পেয়েবল অনলি টু এইচ লিমিটেড, এটাও আমাদের ব্যালেন্স শিট করার সময় কাজে আসবে। আমরা এই 6 নম্বরটা একটু ভালো করে পড়ি। 6 নম্বর খেয়াল করেন, আপনারাও বুঝে যাবেন যে কোনটা কখন কাজে লাগবে। আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন, আগে অঙ্ক করতে হবে। বলছে দ্য ফিক্সড অ্যাসেট অফ এস লিমিটেড ইন ওয়ার আন্ডার ভ্যালুড বাই 4,000 টাকা। এখানে ফিক্সড অ্যাসেট মানে কি? স্থায়ী সম্পদ। ফিক্সড অ্যাসেট মানে কি? স্থায়ী সম্পদ। এখন স্থায়ী সম্পদ এস লিমিটেডের ওয়ার আন্ডার ভ্যালুড বাই টাকা 4,000। এস লিমিটেডের স্থায়ী সম্পদ আন্ডার ভ্যালুড মানে কি? অবমূল্যায়ন, মানে কম দেখানো, মূল্য কম দেখানো হয়েছিল 4,000 টাকা, তাই তো নাকি? হুম। তাহলে স্থায়ী সম্পত্তির মূল্য কম দেখানো হয়েছিল মানে কি এই বছরে বলতেছে না গত বছরে কথা বলতেছে? গত বছর। গত বছর। আচ্ছা বলেন তো, গত বছরে 4,000 টাকা স্থায়ী সম্পদের মূল্য কম দেখাইছিলাম, তাই এর সঙ্গে আমার তো ক্যাপিটাল প্রফিট বা লস করতেছি আর রেভিনিউ প্রফিট বা লস করতেছি, এর সঙ্গে কি সম্পর্ক? ক্যাপিটাল প্রফিট বা লসের সাথে বা রেভিনিউ প্রফিট বা লসের সাথে এই সম্পদের মূল্য কম দেখানো বা বেশি দেখানো কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে সম্পদের মূল্য যত বেশি হবে প্রফিট তত বেশি হবে। এটা কি জানেন? প্রফিটের সাথে অ্যাসেটের সম্পর্ক। অ্যাসেট বেশি হলে হ্যাঁ। প্রফিট বেশি হয়, অ্যাসেটের মূল্য কমলে প্রফিট কমে। এটা কি জানেন? না ভাই। কেউ জানেন না? কেউ কথা বলে না, এখানে 1-2 জন কথা বলে। স্যার হ্যাঁ স্যার, স্যার কম দেখানোর কারণে স্যার ক্যাপিটাল প্রফিটও কম হয়েছে। রাইট। বিষয়টা হচ্ছে, আমি আবারও বলি, যখনই অ্যাসেটের মূল্যটা আমি বেশি দেখাবো তখন আমার প্রফিটের পরিমাণও বেড়ে যাবে। যখন অ্যাসেটের মূল্যটা আমি কম দেখাবো তখন প্রফিটের পরিমাণটাও কমে যাবে। এটা একটা প্রমাণ করা যায়, এই প্রমাণটা আমি রেকর্ডিং বন্ধ হয়ে যাক নেক্সট লিঙ্কে আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে একটা ছক কেটে আমি দেখে প্রমাণ করে দিব, শুধু এটা মনে রাখেন এখন। তাহলে যেহেতু আমরা গত বছরে কম দেখাইছিলাম সম্পদের মূল্য, তার মানে গত বছরে প্রফিট কম দেখাইছি 4,000 টাকা। এস এর কথা বলতেছে। তাহলে এস এর গত বছরের প্রফিট দেখাইছি কত, কেন 34,000 না? দেখেন তো। হ্যাঁ। তাহলে অ্যাকচুয়ালি ওখানে কম দেখাইছি 4,000, তার মানে মানে ওখানে 38,000 হওয়ার কথা ছিল না? হুম। তাহলে অ্যাসেটের মূল্য কম দেখানোর কারণে প্রফিটও 4,000 কম হয়ে গেছে। তার মানে এই 34,000 প্রফিটটা কোথায় গেছে বলেন? ক্যাপিটাল প্রফিটের মধ্যে গেছে না? হ্যাঁ। তাহলে ওখানে 34,000 নয় 38,000 হতো, তাহলে কি আমি 38,000 দিতাম তো ক্যাপিটালের প্রফিটের মধ্যে, নাকি? হ্যাঁ দিতাম। তাহলে সেখানেই আমি এই 4,000 টাকাটা দেখাবো। তাহলে ওই 34,000-এর সঙ্গে 4,000 যোগ হবে, জাস্ট এতটুকু কথা। যে গত বছর আমি কম দেখাইছিলাম, এখন সেটা ভুল করে, তাহলে এখন চলো সঠিক করতে গেলে কি করা লাগবে? যেহেতু কম দেখানোর কারণে প্রফিটও কম দেখাইছি, তাহলে এটা যোগ করে আমি বেশি করে দিব, ঠিক আছে? তাহলে আমি ওয়ার্কিং থ্রিতে লিখবো কি এখানে, যে অ্যাড আন্ডার ভ্যালুড অফ ফিক্সড অ্যাসেট 4,000 টাকা। কি যোগ করব? আন্ডার ভ্যালুড অফ ফিক্সড অ্যাসেট 4,000 টাকা। তাহলে যোগ করলে মোট হলো 78,000। কত হলো? 78,000। আচ্ছা এখানে কোশ্চেন, যদি আন্ডার ভ্যালুড না হয় ওভার ভ্যালুড হতো তাহলে কি করতাম বলেন? যোগ করতাম না বিয়োগ তাহলে করতাম? বিয়ে করতাম। কারণ হচ্ছে আমরা সম্পদের মূল্য বেশি দেখাইছিলাম, তার মানে লাভও বেশি দেখাইছিলাম, তাহলে সেটা ভুল হয়েছিল। এখন সঠিক করতে গেলে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে, তাই তো? হ্যাঁ। আর এখন আমাদের কম দেখানো হয়েছিল, তাই জন্য আমি এখন সেটা যোগ করে সঠিকটা করলাম। ওকে, তাহলে ক্যাপিটাল প্রফিট পেয়ে গেছি 78,000, আর রেভিনিউ প্রফিট বা লস পেয়ে গেছিলাম 8,000। তাহলে এই দুটো প্রফিট বা লস আমি কি করব? দুইজনের মধ্যে ভাগ করে দিব রেশিও দ্বারা। আমি সর্বপ্রথম রেশিও বের করেছিলাম 7:3, ওই রেশিও দ্বারা।
তাহলে এই 78,000 টাকাকে আমি দুইজনের মধ্যে ভাগ করব। শেয়ার অফ এইচ লিমিটেড 78,000 গুণ 7/10। এখানে গুণ 7/10 কেন দিলাম? কারণ ওই যে 7:3 ছিল, ওই দুটো যোগফল বুঝা হয় 10। তাহলে প্রথমে যোগফল দ্বারা ভাগ আর নিজস্ব রেশিও দ্বারা গুণ। তাই একজনের হয় 54,600 আর একজনের 23,400। আর এই 8,000 টাকাকে যদি দুজনের মধ্যে ওই একই রেশিও দ্বারা ভাগ করা হয়, তাহলে একজনের হয় 5600, একজনের হয় 2400। বুঝতে পারছেন নাকি না? হ্যাঁ ভাই। ওকে, এখন আমি ওয়ার্কিং 4 করব। ওয়ার্কিং 4-এর নাম ছিল ক্যালকুলেশন অফ গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভ। তো গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ যেটাই বলেন না কেন, এটা এইচ এর জন্য হবে। আর এটার জন্য একটা সংজ্ঞা বলেছিলাম। কেউ কি সেই সংজ্ঞাটা বলতে পারবেন যে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ বের করার জন্য কি কি করতে হয়? না বলতে চাই, না বলতে পারলে সমস্যা নাই, যেহেতু দ্বিতীয় দিন আমি বলে দিচ্ছি। আমি আবার বলি, সবাই মন দিয়ে শোনেন। আমরা গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ এইচ এর জন্য বের করার সময় আমি কি কি চিন্তা করব? এইচ লিমিটেড কতগুলো শেয়ার কিনেছিল? 1400। এই 1400 শেয়ার কেনার সঙ্গে সঙ্গে সে যা যা ফ্যাসিলিটিস পাবে সবগুলো যোগ করব। যোগ করে সেখান থেকে ক্রয় মূল্যটা মাইনাস করবো, মানে ওই শেয়ারটা কিনেছিল কত দিয়ে সেই ক্রয় মূল্যটা মাইনাস করব। সংজ্ঞাটা কি ক্লিয়ার? ভাই মানে এই যত শেয়ার কিনেছিল তার সাথে যে যতগুলো সুবিধা পাইছে সেগুলো সব যোগ করবে। রাইট। শেয়ার কেনার সাথে সাথে সে যত সুবিধা পাইছে সবগুলো আমি এক জায়গায় নিয়ে আসবো, সব যোগ করব, ঠিক আছে? করে ঠিক আছে। সেখান থেকে ওই ক্রয় মূল্যটা মাইনাস করব। ওই যে গতদিন একটা সিমের উদাহরণ দিছিলাম, গ্রামীণ সিমের। সিম কেনার সাথে সাথে আমি কি কি অফার অফার পাইছিলাম সবগুলো যোগ করেছিলাম না? যে টক টাইম হ্যাঁ পাইছিলাম, ইন্টারনেট পাইছিলাম, এইগুলো আমি যোগ করব, যোগ করে ক্রয় মূল্য মাইনাস করব। তো এরকম আমি শেয়ার কিনেছি 1400, তাহলে শেয়ার ক্রয়ের সাথে সাথে আমি এই শেয়ারের যে ক্যাপিটাল সেটা পাবো। তাই প্রথমে কি পাবো? শেয়ার ক্যাপিটাল। প্রথমে কি লিখবো একটু দেখাই আসি। শেয়ার। উপরে একটু যান, দেখেন এখানে প্রথমে শেয়ার ক্যাপিটাল ছিল 100 টাকা করে। এস এর ক্যাপিটাল ছিল 2 লক্ষ টাকার ক্যাপিটাল। কয় টাকার ক্যাপিটাল ছিল? 2 লক্ষ। 100 টাকা করে এক একটা শেয়ারের মূল্য ছিল। এখানে মোট শেয়ারের সংখ্যা কত ছিল? 2000 শেয়ার সংখ্যা ছিল না? হুম। তো এই 2000 শেয়ারের জন্য কিন্তু 2 লাখ টাকা ক্যাপিটাল। তা এখান থেকে এইচ যদি 1400 শেয়ার কিনে নেয়, তাহলে 1400 শেয়ারের ক্যাপিটালের মালিক কি এখন এইচ না? হ্যাঁ। তাহলে এই 2 লাখ টাকা থেকে 1400 শেয়ারের জন্য যে 1,40,000 টাকা হয়, তার মালিক এখন এইচ, মানে এইচ সেটা পেয়ে যাচ্ছে শেয়ার ক্রয়ের সাথে সাথে, ঠিক আছে? হ্যাঁ আর একবার তো বলবেন ভুলে গেছি। এখানে শেয়ার সংখ্যা কত ছিল এস এর? 2 লাখ। সরি 2000 ছিল আর শেয়ার দুই সংখ্যা। হাজারের জন্য ক্যাপিটাল কত ছিল? 2 লাখ। তো এখান থেকে এইচ তো 1400 কিনে নিছে, নিছে না? হ্যাঁ। তা 1400 শেয়ারের ক্যাপিটাল কত হয়? 1400 শেয়ারের ক্যাপিটাল কত হয়? ও 1 লাখ হচ্ছে 30,000 না 100 দ্বারা 20,000 গুণ বলছেন। দিলেই হবে তো। বলতে না পারলে হ্যাঁ এইভাবে বলেন, 100 দ্বারা গুণ দিলেই তো হবে নাকি? হ্যাঁ। তাহলে এই 1,40,000 টাকা ক্যাপিটালের মালিক এখন কে, এইচ না এস? এই। কারণ এইচ তো শেয়ার কিনে নিছে, শেয়ার ক্রয়ের সঙ্গে সঙ্গে ওই ক্যাপিটালটাও তো বন্টন হয়ে গেছে নাকি? হুম। কথা বুঝতেছেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে জি আমি ভাইয়া, আমি বুঝছি। এখানে লিখবো শেয়ার ক্যাপিটাল। প্রথমে লিখবো শেয়ার ক্যাপিটাল 1400 শেয়ার 100 টাকা করে। তাহলে 1,40,000 টাকা ক্যাপিটাল পাবো। এটা কিন্তু গতদিনও বোঝানো ছিল, একটু ভালো করে দেখবেন ক্লাসগুলো, তাহলে সমস্যা হবে না। তাহলে প্রথমেই শেয়ার ক্যাপিটাল পাবে। এখন শেয়ার ক্রয়ের সঙ্গে সঙ্গে আর কি পাবে? শেয়ার ক্রয়ের সঙ্গে সঙ্গে শুধু একটা জিনিসই পাই, সেটা হলো এই যে ক্যাপিটাল প্রফিট 78,000 টাকা, এর রেশিওর অংশ কত পাইছে। এর অংশ কত পাইছে সে? 56,000 টাকা, মানে 54,600 টাকা। কত টাকা পাইছে? 54,600। তাহলে সেই 54,600 টাকা যোগ করব, অ্যাড ক্যাপিটাল প্রফিট। যদি কখনো ক্যাপিটাল প্রফিট না হয়ে লস হয়, তাহলে লিখবো লেস ক্যাপিটাল লস। তখন কি করব? লেস ক্যাপিটাল লস। প্রফিট হলে যোগ, আর লস হলে বিয়োগ, ঠিক আছে? হুম হুম। তাহলে আমি শুধু এই দুটো সুবিধাই পাবো, শেয়ার ক্রয়ের সাথে সাথে এই দুটো সুবিধাই পাবো।
এইটা যোগ করে কত হয়েছে? 1,94,600 টাকা। কত হয়েছে? 1,94,600। এখান থেকে বিয়োগ করবো হচ্ছে কস্ট প্রাইস। আমি কত টাকাতে কিনেছিলাম, ওই সেই প্রথম যে তিনটা প্রশ্নের উত্তর তার মধ্যে একটা ছিল এটা, কত টাকাতে কিনেছে? এই দেখেন এখানে ছিল 1,56,000 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে কিনেছিল? 1,56,000। তাহলে এইটা আমি এখন মাইনাস করব লেস কস্ট প্রাইস হিসাবে। তাহলে লেস কস্ট প্রাইস হচ্ছে 1,56,000 টাকা। এইটা মাইনাস করলে বলেন ক্রয় মূল্য বড় না ছোট? ক্রয় মূল্য যে ছোট। ক্রয় মূল্য ছোট হলে কি হবে? গুডউইল না ক্যাপিটাল রিজার্ভ? ছোট হলে হচ্ছে গুড। আমি বলে দিছিলাম মানে ক্রয় মূল্য বেশি হলে গুডউইল, ক্রয় মূল্য বেশি হলে কি? গুড। যখন আমি বেশি দাম দিয়ে কোনো কিছু কিনি, সেটা হচ্ছে গুডউইলের কারণে বেশি দাম দিচ্ছি। কথা ঠিক আছে? এই যে মনে করেন হ্যাঁ, আমরা হ্যাঁ, আইফোন কিনি, আইফোনের দাম বেশি, একই কনফিগারের একটা স্যামসাং ফোনের থেকে আইফোনের দাম বেশি না? তা আইফোন কেন কেনে? হ্যাঁ, হ্যাঁ। গুডউইলের কারণে কেনে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য বেশি হলেই গুডউইল, তাহলে এইখানে এইটার নাম ক্যাপিটাল রিজার্ভ হবে। কেন? কারণ ক্রয় মূল্য ছোট। ঠিক আছে? হ্যাঁ, ওকে, লিঙ্ক প্রায় শেষ, আর একজন লিঙ্ক দিবেন, বাকিগুলো পরের লিঙ্কে হবে, ঠিক আছে? ঠিক আছে। আর একজন লিঙ্ক দিবেন, এখনই কেটে যাবে। আমাদের 1 থেকে 5 নাম্বার পর্যন্ত অর্কিড